প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো আমরা প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিই, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ, সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি। আবু সাঈদের জন্য যে নতুন বাংলাদেশ পেলাম সেটি গড়ার দায়িত্ব আমাদের, পীরগঞ্জে প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ড, জড়িতদের দ্রুত বিচারের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক। মানবজমিন, আবু সাঈদের বাড়িতে আপ্লুত প্রধান উপদেষ্টা, পদত্যাগের হিড়িক। শান্ত হয়ে আসছে দেশ, গুজব স্থবিরতার নেপথ্যে কারা। জয় দিন, ডক্টর ইউনুসকে স্বাগত জানালেন ব্লিংকেন। আবু সাঈদ এখন ঘরে ঘরে ডক্টর ইউনুস। সব মৃত্যু ও সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান কানাডার। সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি, ওবায়দুল হাসানের বিদায়। কালবেলা, দেশ পরিচালনায় ভূমিকা রাখবেন শিক্ষার্থীরা, প্রশাসনের সর্বস্তরেই রদবদল আসছে। দেশ রূপান্তর, দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। শপথ নিতে প্রস্তুত দুজন, অন্য উপদেষ্টা আজ ফিরছেন। অনিশ্চিত ট্রাফিক পুলিশের ফেরা। সময়ের আলো, আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে ডক্টর ইউনুস। হত্যাকাণ্ডের দ্রুত বিচার সহ 5 সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের। প্রতিদিনের বাংলাদেশ, আমরা সবাই আবু সাঈদ, অন্তর্বর্তী সরকার। প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হলেন। খবরের কাগজ, আবু সাঈদের বাড়িতে ডক্টর ইউনুস, নতুন বাংলাদেশ গড়ে তুলুন। দৈনিক সংগ্রাম, ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো কানাডা ও মালয়েশিয়া। দৈনিক বাংলা, আবু সাঈদ কারো একার নয়, গোটা বাংলাদেশের ডক্টর ইউনুস। আলোকিত বাংলাদেশ, প্রশাসনীয় বৈষম্য নিরসনের চাপ, বিতর্কিতদের রদবদল। দৈনিক করতোয়া, শিক্ষার্থীদের আরেকটি বিজয়। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে প্রধান শিরোনাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, যাকে ওই অর্থে বলা হয় যে প্রথম শহীদ আবু সাঈদ, তার বাড়িতে গিয়েছেন রংপুরের পীরগঞ্জে। সেখানে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি ছিলেন, তার সঙ্গে অন্য কজন উপদেষ্টাও ছিলেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা প্রতিনিধিত্ব করছেন তারা সঙ্গে ছিলেন। তো সেখানে তিনি যেটি বলেছেন, একটি কথাই বেশিরভাগ শিরোনামে উদ্ধৃত হয়েছে, সেটি হচ্ছে যে আবু সাঈদ এখন ঘরে ঘরে, এবং এই আবু সাঈদের ত্যাগে, আবু সাঈদদের ত্যাগে যে নতুন বাংলাদেশের সূচনা, সেটি গড়ে তোলার দায়িত্ব সবার। হ্যাঁ, আবু সাঈদের বিষয়টা দিয়ে আমার মনে হয় যে ছাত্র জনতার যে আন্দোলনের মানে প্রধান কি বলা যায় যুদ্ধটা শুরু হয়েছিল, ও যখন নিজের বুকটা পেতে দিল এবং যখন তাকে গুলি মারলো, তখন মনে হয় বাংলাদেশের প্রতিটি মা বোন সবার এই বুকের মধ্যেই এসে গুলিটা লেগেছে। এবং আজকে ডক্টর ইউনুস বারবারই বলেছেন যে আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছেন, এবং উনি আরও বলেছেন যে প্রত্যেক ঘরে যদি এমন আবু সাঈদ থাকেন তাহলে আমাদের আর এত 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 হানাহানি, এত কিছুর প্রয়োজন হবে না। অন্যদিকে উনি আরেকটা কথাও বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা, যে নারীদের মুক্ত করেছেন বেগম রোকেয়া, রংপুর মুক্ত করবে বাংলাদেশকে। সো আমার মনে হয় এটা রংপুরেরও একটা আলাদা অন্যরকম নাম হয়ে গেল। সো এই পুরো বিষয়টাতে আমাদের 2 ছাত্র আবু সাঈদের বাড়িতে গিয়েছেন, তারা কবর মোনাজাত করেছেন, এবং নাহিদ আর আসিফ তার সাথে ছিল। পুরো ঘটনাটাই দেশবাসী দেখেছেন, এবং আমরাও আশা করেছিলাম যে উনি দায়িত্ব নেওয়ার পরপরই ওই বাড়িতে যাবেন এবং একটা কিছু ঘোষণা করবেন, এবং ওখানে গিয়ে উনি ছাত্রছাত্রীদের সাথে, ওইখানকার যারা কমিটিতে ছিল তাদের সাথে মিটিং করেছেন, কথা বলেছেন, এবং তারা কিছু দাবি দেওয়া তুলে ধরেছেন রংপুর বিশ্ববিদ্যালয় নিয়ে, তিনি সেগুলোও শুনেছেন। তো সব কিছু মিলিয়ে তার শুরুটা ভালোই হলো মনে হচ্ছে। যেটি বলা হচ্ছে, আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তার ব্যস্ত দিনের এই শিরোনাম আমরা দেখেছি, এবং সেখানেও যে হত্যাকাণ্ডগুলো সবগুলো আবু সাঈদ সহ এই আন্দোলনের সময় যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের
সুষ্ঠু তদন্ত এবং বিচার দ্রুত করা হবে সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, আমরা যেটি রংপুরেও প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনেছি। হ্যাঁ, এই সরকারের আপনি যদি ডক্টর ইউনূসের ভাষণ শুনে থাকেন, মাননীয় প্রধান উপদেষ্টার, উনি কিন্তু তখনই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে যেভাবেই রক্ষা করা যায় বা যেভাবে ফিরিয়ে আনা যায় সেই জন্য তিনি কাজ করবেন, এবং এই জন্যই তার প্রথম ধাপ হিসাবে তিনি যেসব বদলগুলো চলছে, মানে বদলগুলো শুরু হয়েছে। আজকে প্রধান বিচারপতির একটা আপনি দেখেছেন, প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে সংবিধানের 95(1) ধারায়। তো এগুলো আসলে শুরু হয়ে গেছে, এবং এই যে বদল চলছে, এই যে রদবদল শুরু হয়েছে, সেটাতেই বোঝা যাচ্ছে যে তারা একটা পরিবর্তন চাচ্ছেন। এবং আপনি যেটা বললেন যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন যে আমাদেরকে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে, আমাদেরকে যারা রিসেন্ট মারা গেছে তাদের বিষয়গুলো সামনের কথা বলেছেন। সবচেয়ে বড় কথা, এই যে প্রশাসনিক যে জঞ্জালগুলো তৈরি হয়েছে সেইগুলো দূর করতে হবে। এটা আমরা ইন্টারভিউ করেছি আসিফকে, নাহিদকে, তারাও এই কথাগুলোই বলেছেন। এবং বঙ্গভবনে আমি যেদিন শপথ অনুষ্ঠানে গিয়েছি তারা তখন সেটাই বলেছেন যে আমাদেরকে প্রথম হচ্ছে এই যে অবস্থাটার পরিবর্তন আনতে হবে। বর্তমানে আপনি দেখেন প্রতিদিন রাতে ঘুমাতে গেলেই ডাকাতির মতো নানা ধরনের গুজব শোনা যায়। সো সেই জায়গাটা থেকে যদি ফিরে আসতে হয়, আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করতে হবে। আপনি দেখেছেন বা জানেন পুলিশরা এখনও ভালো করে কর্মক্ষেত্রে ফিরেনি। তারা, আমি ঠিক বুঝি না, তারা তো জনগণের সেবক এবং সরকার তাদের বেতন দেয়, যেই সরকার আসবে তারা তাদের জন্যই কাজ করবে। তারা কেন এখনও ফিরছে না বা তাদের মনোবল বাড়াতে যা যা করা দরকার সেটাও করা হবে বলে মানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি জানিয়েছেন আজকে। আমরা অনেকগুলো থানায় তারা ফিরেছেন আমরা দেখতে পেয়েছি এর মধ্যে, কিন্তু একটি শিরোনাম আজ চোখে পড়ছে আমাদের, অনিশ্চিত ট্রাফিক পুলিশের ফেরা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করছেন, কিন্তু আসলে যারা পেশাদার দায়িত্ববান ট্রাফিক পুলিশ তাদের ফেরাটি তো জরুরি নিশ্চয়ই। আমি মনে করি না এটা অনিশ্চিত। আজকে যেহেতু তারা আসলে আজকে তো শনিবার ছিল, আজকে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, কালকে তারা নিশ্চয়ই পুলিশ প্রধান বা অন্য যে প্রধানরা আছে তাদের সাথে কথা বলবেন, কারণ ট্রাফিক তো পুলিশের বাইরে কেউ না। তাদের মধ্যে যে চাপা ক্ষোভ আছে, আসলে আপনি জানেন কিনা জানি না, এদের যখন নিয়োগ হয়, নিয়োগের পর থেকে তারা আসলে অর্ডার ক্যারি করে। আমরা তাদেরকে সরাসরি কোনো পুলিশকে দায়ী করতে পারি না কোনো অন্যায়ের জন্য, কারণ তাদের যারা বস থাকে তারা তাদের বসদের দায়িত্ব পালন করতে হয়। কিন্তু এই মুহূর্তে এসে বিভিন্ন থানায় যারা ওসি ছিল তাদের প্রতি এলাকার মানুষের, বিএনপির বা জামাতের বা যাদের সাথে সম্পর্ক ভালো ছিল না তাদের সাথে তাদের একটা লাগালাগি সম্পর্ক রয়েছে। সব কিছু মিলিয়ে হচ্ছে যে সিচুয়েশনটা এরকম হয়েছে যে তারা ভয় পেয়েছে, এবং ভয় পেয়ে সবাই, আমার বাসা হচ্ছে রাজারবাগে, প্রথম দিনই আমি শুনতে পাচ্ছি যে রাজারবাগে একটা পাগলা ঘন্টা বাজছে, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। পরে গিয়ে দেখি যে আসলে কিছু না, এরকম গুজবও হচ্ছে। তো আমার কাছে আমার বিশ্বাস যে সবাই ফিরে আসবে 2-1 দিনের মধ্যে। আপনি গুজবের কথা বলছিলেন, একটি শিরোনাম আছে, শান্ত হয়ে আসছে দেশ, গুজব স্থবিরতার নেপথ্যে কারা। এই যে গুজবগুলো এত বেশি হচ্ছে বা কিছু কিছু ঘটনাও ঘটছে, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, আমি পুলিশে যারা ছিলেন বা পুলিশে যারা এখন আছেন তাদের কিছু কর্মকর্তার সাথে কথা বলার আমার সুযোগ হয়েছিল। আপনি দেখেন আমাদের দেশে নরসিংদী থেকে শুরু করে কালকে কাশিমপুর পর্যন্ত কতগুলো কারাগার থেকে লুটপাট হয়েছে, কতগুলো অস্ত্র গিয়েছে, এবং ওইসব কারাগার, কিছু কিছু কারাগার থেকে প্রচুর বন্দি বের হয়ে আসছে যারা চাঁদাবাজি, হত্যা, বিভিন্ন সন্ত্রাসের সাথে জড়িত ছিল। তারপরে আমাদের কিশোর গ্যাং আছে, টোকাই আছে। আমার মনে হয় এই সুযোগটা তারাই বেশি নিচ্ছে, কারণ স্থানীয়ভাবে আপনি যদি খবর নিয়ে থাকেন যে বিএনপি বা আওয়ামী লীগ ওইসব জায়গা দখল করতে যায়নি, বা ডাকাতি যেসব এলাকায় কিছু কিছু ডাকাত ধরা হয়েছে তাদের দেখা যাচ্ছে তারা কিশোর গ্যাং বা তারা হচ্ছে টোকাই, বা তাদেরকে কেউ টাকা দিয়ে ভাড়া করেছে। সো এটা আসলে যদি কেউ বলার চেষ্টা করে যে কোনো রাজনৈতিক চাপ, আমার মনে হয় ঠিক না। এবং এই অবস্থাটা পরিবর্তন করতে হলেও আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, কারণ আপনার এলাকায় কিছু ঘটলেই তো আপনি থানায় খবর দিবেন, সেই থানায় তো আমার লোকটা নেই, থানায় তো সবাই বন্ধ করে বসে আছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সো এই জায়গাটা ঠিক না করলে আমার মনে হচ্ছে যে কোনো জায়গাটাই ঠিক হবে না। এই জন্য পুলিশকে একটু মনোবল বৃদ্ধি করে তাদেরকে তাদের কাজে ফেরাতে হবে আসলে।
আমরা জানি যে আপনি প্রথম আলোর অপরাধ সাংবাদিকতার বিভাগেরও আপনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনার সুপারিশগুলো যদি বলেন, যে এই যে মনোবল বৃদ্ধির কথাটি বলছিলেন, পাশাপাশি বা ট্রাফিক পুলিশের ফিরে আসে, এই ক্ষেত্রে আপনার সুপারিশগুলো কি হতে পারে? যেটা আচ্ছা, এইটা সহ আমি আরেকটা বলবো যে পদত্যাগের হিরিকের কথাটাও আসছে, দুটা মিলিয়ে আমি বলতে চাই। দেখেন, বাংলাদেশে আমি ধরেন 20 বছর সচিবালয় বিট করেছি। আমি যখনই সরকার পরিবর্তন হয়েছে তখনই এরকম কিন্তু পদ পরিবর্তন হয়েছে। এক দলকে তারাই বিএনপির মানে তাদের সাথে, ধরুন একজন পিএস, একজন মন্ত্রীর পিএস, সে কিন্তু আসলে বিএনপি আওয়ামী লীগ কেউ না, সে কিন্তু একটা ক্যাডার থেকে আসে। কিন্তু একটা মন্ত্রীর অধীনে যখন সে কাজ করে তার একটা তকমা লেগে যায়, হয় সে বিএনপির নয় সে আওয়ামী লীগ। এমনও হতে পারে যে এখন উপদেষ্টাদের সঙ্গে যারা কাজ করবে দুদিন পর তাদেরকেও বলা হবে যে তারা ওই দলের লোক ছিল। সো এই জিনিসগুলো প্লাস হচ্ছে যে আপনি যেটা বললেন পুলিশের রদবদল, আমি হেড অফ ক্রাইম রিপোর্টিং হিসেবে আমি বলতে পারি যে পুলিশে আমি গভীরভাবে কাজ করেছি। এবং পুলিশও কিন্তু ধরেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইজি, ডিএমপি কমিশনারের আন্ডারে ডিবি, সিটিটিসি, তাদের আন্ডারে অনেক লোক। এর কিন্তু সবাই একজনের অর্ডারেই চলে। তো ওই সব জায়গাগুলো থেকে আপনি যদি ওই সব প্রধানদেরকে আবার ঠিকমতো এনে বসাতে না পারেন, বা অন্য কাউকেও যদি বসাতে চান, সেই সব জায়গা যদি ঠিক না করতে পারেন, তাহলে দেশের এই অরাজক পরিস্থিতিটা মানে দ্রুত ঠিক হবে বলে আমার মনে হয় না। কারণ আপনার মানে আইনের শাসন লাগবেই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হলে ওদেরকে এনে বোঝাতে হবে, বলাতে হবে। আর এর মধ্যে যদি কেউ অন্যায় করে থাকে, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেটা তার বিচার হবে। এখন আপনি তো পুরো পুলিশ প্রশাসনের বিচার করতে পারবেন না, আপনাকে তো নির্দিষ্ট করে যার অপরাধের জন্য বিচার করতে হবে। আপনি যেমন এই যে যাদের বাবা নিহত হয়েছে তাদের জন্য মামলা করতে হবে, নাহলে সরকার একটা পলিসি করে, একটা নীতি করে, একটা কমিটি করে যেমন বিচার করতে হবে। আপনি যদি কেউ অনিয়ম করতে পারে, আর এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটার সময়টাই বা কতটুকু, 3 মাস, 6 মাস, 9 মাস, তাদের হাতে অনেক কাজ। সো এইসব প্ল্যান করে প্রতিটা মুহূর্ত তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি পুলিশকে তার কাজে ফেরাতে এই মনোবল বৃদ্ধির জন্য তাদেরকে আশ্বাস দিতে হবে, তোমরা আসো, তোমরা যদি কিছু না করো আমরা তো তোমাদের কিছু বলবো না। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে মনোবল বাড়ানো, বা আপনি রাজনৈতিক পরিচয়ের কথা বলছিলেন, যে যারা সরকারের নিয়োগপ্রাপ্ত মানুষ তাদের আবার রাজনৈতিক পরিচয় তৈরি হয়ে যায়, বা কেউ সেই পরিচয়ের ধারাবাহিকতায় আসে। আমরা বিভিন্ন গণমাধ্যমের সংবাদে দেখছিলাম যে পুলিশ সদস্য যারা কাজে যোগ দিচ্ছেন তারাও বিষয়টি বলছেন। আপনি যদি এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলেন। আমার মনে আছে আমি আগে কিছু রিপোর্ট করেছিলাম, যেমন এসআই নিয়োগে রাজনৈতিক তদবির। দেখা যেত যে এসআই 500 জন নিয়োগ হবে, এর মধ্যে 200 জন বিভিন্ন মন্ত্রী মিনিস্টার তাদের নাম দিয়েছেন, অথবা কিছু মানুষ টাকা পয়সা দিয়ে তারপরে ওইখানে চাকরি পেয়েছেন। তো তখন হয়ে যেত কিছু মানুষ মন্ত্রীর একদম খুব ঘনিষ্ঠ লোক হয়ে যেত। তো ওই লোকগুলোর মধ্যে তো আসলে ভয় কাজ করছে যে আমরা মন্ত্রীর সাথে, এবং তারা তো ক্ষমতার অপব্যবহারও করেছেন। তারা ধরেন আপনাকে অ্যারেস্ট করা, আপনার মামলা নাই, আপনাকে ধরে নিয়ে গেছেন। সো এখন তো সে সহজে থানায় এসে মানে সহজভাবেই যোগ দিতে পারবে না, তার মধ্যে তো একটা ভয় কাজ করবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসগুলো তো আবার এই জিনিসগুলো দেখভাল করার জন্য তো লোক আছে। সো প্রসিডিউরটা আপনার শুরু করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার এই কাজগুলো শুরু করতে হবে। প্রথমে আমাদের কাজে ফিরতে হবে। আমরা কোন অধিকারে বা কোন সাহসে আমরা এখনো কাজে ফিরছি না? আমরা তো এই দেশের আমি সাংবাদিক, আমার বেতন দেয় প্রথম আলো, কিন্তু তাদের বেতন তো জনগণের ট্যাক্সের টাকায় হয়, এবং এটা বেতন দেয় রাষ্ট্র। তারা কেন কাজে থেকে যে বাইরে হবে? যদি বলে যে হ্যাঁ আমাদের অনেক পুলিশ সদস্য মারা গেছে, ছাত্র জনতাও তো মারা গেছে, সবাই তো মানে শুরুটা করেছিল কে, কিভাবে মারা গেছে, সবকিছুই তো বিচার বিবেচনায় আনতে হবে। কিন্তু আমাদের সাংবাদিকরা কি আহত হয়নি? আমাদের নিহতও তো হয়েছে, কিন্তু আমরা কি আমাদের কাজ বন্ধ রেখেছি? তাহলে পুলিশ কেন তাদের কাজ বন্ধ রাখবে? তাদের উচিত প্রত্যেকেরই যার নিজের কর্মস্থলে ফিরে আসা, আর না হলে দেখা যাবে যে এটা বুমেরাংও হতে পারে পরে। প্রশাসনের সর্বস্তরেই রদবদল আসছে, যে কথাগুলো আপনি একটু আগে বললেন যে রাজনৈতিক পরিচয় বা ইত্যাদি, এই রদবদলের ক্ষেত্রে সেরকম ঝুঁকি কতটা থাকছে, বা যদি থেকে থাকে কিভাবে দূর করা উচিত? জানেন কিনা আমি জানি না, এই 2-3 দিনে মানে যাদেরকে বলা হতো যে আওয়ামী লীগ অফিসার, তারা কিন্তু খুব কম সচিবালয় গিয়েছেন। বিএনপির যারা খুব বঞ্চিত ছিল তারাই অনেক বেশি গিয়েছেন, এবং এটা আমাদের প্রেস ক্লাবেও ঘটেছে। দেখা গেছে এক সময় প্রেস ক্লাবে যেসব সাংবাদিকদের বিএনপি বলে বাদ দেওয়া হয়েছিল, আবার নতুন করে তাদের নাম ফিরে এসেছে। তো এখন একই জিনিস হচ্ছে যে প্রতি বছরই মানে আমার মনে আছে 2006 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা হস্তান্তর করে, তখনও তারা একটা ক্লাব স্যান্ডউইচের মতো পার্ট নিজেদের লোক রেখে গিয়েছিল। এবং তখন আমি দেখতাম যে এক একজনের নামের পাশে আওয়ামী লীগ হলে A,
বিএনপি হলে বি, জে হলে জামাত, এরকম করে নাম দিয়ে রাখতো। এবং আপনি পরে দেখেছেন যে এই বছর সুপার নিউমেরি যাদের অনেক বছর প্রমোশন হয়নি তাদেরকে পরে এই প্রমোশন অনেক পরে এসে ইদানিং প্রমোশনগুলো দেওয়া হয়েছে। অনেক বছর তারা প্রমোশন পায়নি, দেখা গেছে 20 ব্যাচের একজন সচিব হয়ে গেছে অথচ 12 ব্যাচের একজন উপসচিবই রয়ে গেছে। তো এই যে প্রমোশন, এই যে পদোন্নতি, এই যে গণরদবদল, এগুলো কিন্তু আসলে পার্ট, যখনই কোনো সরকার পরিবর্তন হয় তখনই এই পুরাটা প্যাটার্ন চেঞ্জ হয়। হ্যাঁ, এবং এই পুরোটা প্যাটার্ন চেঞ্জ করতে গিয়ে দেখা যায় যে আসলে তখনই একটা ঝামেলা তৈরিও হয়। কারণ আর আপনি কিভাবে রাখবেন আপনার একজন মন্ত্রীর সাথে যে পিএস 5 বছর ছিল, তার তো একটা মায়া ভালোবাসাও তৈরি হয়েছে। ওইখানে আরেকজন আরেক প্যাটার্নে কাজ করবে, সো সে চায় নতুন একটা লোক তার সাথে থাকুক, এরকম থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইসব একটু চেঞ্জ করা দরকার এখন এই এদেরকে রাষ্ট্রটা এমন বানানো দরকার যে পিএস যে থাকবে বা পিআরও যে থাকবে বা অফিসাররা যারা থাকবে তারা রাষ্ট্রের, তারা সরকারের, তাদেরকে যেন আমরা আমাদের ব্যক্তিগত কাজে বা আমাদের ক্ষমতায় ব্যবহার না করি। তাহলে আর এই চেঞ্জের এই প্রেশারটা কাউকে নিতে হবে না পরবর্তীতে যে গভর্নমেন্টই আসুক। এবং এই রদবদল নিয়ে যদি আপনার আর কোনো সুপারিশ থেকে থাকে, যেহেতু আপনি দীর্ঘদিন প্রশাসনের নিয়ে সাংবাদিকতা করেছেন, আমার যেটা যোগ্য অফিসারদের এখন এই প্রশ্নটাই বেশি আসছে যে না, আমরা যেটা সবসময় বলি যে যোগ্য অফিসারদেরকেই মূল্যায়ন করা উচিত। আমরা দেখেছি যে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের কারণে অনেক জায়গায় আমি দেখেছি যে একজন অফিসারের স্ত্রীর সাথে দ্বন্দ্ব, এই জন্য ওই আরেকজন অফিসারকে ডিমোশন দিয়ে রাখা হয়েছে, অথবা একজনের ভাইয়ের সাথে দ্বন্দ্ব, সেজন্য তাকে সেই ভোলায় পোস্টিং দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যেন ব্যবহার না করা হয়, এই জিনিসগুলো যেন বলা না হয়, যোগ্যতাটাই যেন দেখা হয়। আপনি বিসিএস দিয়ে একজন অফিসার যখন ওইখানে এসেছেন, ওই মন্ত্রণালয়ে বা চাকরি পেয়েছেন, নিশ্চয়ই সে যোগ্য, তো তার যোগ্য জায়গাটা যেন তাকে দেওয়া হয়। এবং উপসচিবের যে কাজটুকু তার কাজটুকু যেন সে করে, জয়েন্ট সেক্রেটারির যে কাজটুকু সে যেন করে, এডিশনাল সেক্রেটারির যে কাজটুকু সে যেন করে। আমাদের দেখা গেছে প্রমোশন দিয়ে আমরা এত বড় একটা ফুলো ফাঁপা প্রশাসন বানিয়েছি, দেখা গেছে যে জয়েন্ট সেক্রেটারি সচিব হয়ে গেছে, কিন্তু তার ওই জয়েন্ট সেক্রেটারি টেবিলেই বসে রইতে হয়েছে। এটা কিন্তু চলতেছে সচিবালয় অনেক দিন ধরে, যে একজন একটা চেয়ারে বসছিল জয়েন্ট সেক্রেটারি হিসেবে, সে সচিব হয়ে গেছে কিন্তু চেয়ার বদলায়নি। সো আপনি প্রমোশন দেওয়ার ক্ষেত্রেও কত বছর পর দিবেন, কেন দিবেন, এবং এটার একটা পরীক্ষা নেওয়া, এটা যাচাই বাছাই করে দেওয়া, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত। এবং রাজনৈতিক বিবেচনায় এই সরকারি অফিসারদেরকে ব্যবহার না করাই উচিত। আরেকটি বিষয় সরকার গঠনের পর থেকেই যেটি উপদেষ্টা পরিষদ গঠনের পর থেকেই যেটি আলোচনায়, সেটি হচ্ছে যে 3 জন উপদেষ্টা শপথ নেননি প্রথম দিন, এবং সেটি এখনো বাকি রয়েছে, সেটি একটি শিরোনাম রয়েছে, আমরা বলেছি সেটি শপথ নিতে প্রস্তুত 2 জন অন্য উপদেষ্টা আজ ফিরছেন। আচ্ছা, হ্যাঁ, ওনারা 3 জন, আমি যতটুকু শুনেছি আসলে বঙ্গভবনে গিয়ে যে ওনারা ইউনূস সাহেব তো ওই দিনই দুপুরে এসেছেন না, এবং উনি হয়তো কিছু নাম যুক্ত করেছেন যে তারা দূরে থাকেন, তখন এসে আসলে পৌঁছতে পারেননি, সেই জন্য একটু ডিলে হচ্ছে। সো তারা যদি কালকের মধ্যে ঢাকায় ফিরে আসে হয়তো শপথ নেবেন। এবং এই যে উপদেষ্টা পরিষদ, সেটা তো আরও অনেক বড়ও হতে পারে, কারণ বাংলাদেশে এখন এত বড় হয়ে গেছে, এত মিনিস্ট্রি, এত কিছু। আমার মনে হয় যে আরও উপদেষ্টা পরবর্তীতে যুক্ত হতে পারে। এবং আমি এটাও শুনলাম আজকে ছাত্ররাও সহ উপদেষ্টা হিসাবে কাজ করবেন। সো এটা একটা চলমান প্রক্রিয়ার মতো চলতে থাকবে, যখন মনে করবে যে যেখানে দরকার। কারণ ওনারা তো সবাই নতুন না, ওনারা তো সরকারে আর ছিলেন না। ওনারা যখন কাজ করতে যাবেন তখন বুঝবেন যে আসলে কত মানুষ ওনাদের দরকার হতে পারে। সো এই ক্যাবিনেট আরও বড় হতে পারে, 3 মাসের বলেছে, সেটা 6 মাসও লাগতে পারে, কারণ কিছু এজেন্ডা, কিছু কাজ তো তাদের করে যেতে হবে। মানুষের তো তাদের কাছে অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হলে তাদেরকে একটু সময় তো নিতে হবে, মানুষ লাগবে কাজ করাতে হলে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে রদবদল চলবে, শপথ চলবে, আবার কাজও চলবে একই সাথে। আমরা জানি যে দ্রুত একটি নির্বাচন করে এই অন্তর্বর্তী সরকার যাওয়া, এরকম একটি প্রসঙ্গ ঘিরেই তো অন্তর্বর্তী সরকার গঠনের প্রসঙ্গটি শুরু। তো এখন আবার কিছু সুপারিশও আছে যে তাদেরকে সময় দেওয়া উচিত এই পুনর্গঠনের কাজটি ঠিকমতো করে যাওয়ার জন্য। আমার যেটা মনে হয় যে আমরা দেখেছি যে 3 মাসে আসলে খুব দ্রুত একটা ইলেকশনের পরিস্থিতি তৈরি করা সম্ভব না। কারণ হচ্ছে যে দেখেন, সব প্রতিষ্ঠান তো ভেঙে পড়েছে, সব প্রতিষ্ঠানের প্রধানকে
মানে সবাই তো মোটামুটি পদত্যাগ করছে, এইসব জায়গায় তো ভালো লোকগুলোকে নিয়োগ দিতে হবে, তাদের বসতে হবে, নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, এই পুলিশ প্রশাসনকে ঠিক করতে হবে। তারপরে মানে সবচেয়ে বড় কথা, পুলিশের থানায় যে লুটপাট হয়েছে, আপনি কি মনে করেন সহসা এটা মানে সমাধান করা সম্ভব? এটার জন্য অনেক সময় লাগবে। কারাগারে যে ক্ষতিগুলো হয়ে গেছে, লোকজন বের হয়েছে, তো একটু সেটেলমেন্ট করে দিতে গেলে হয়তো 3 মাসের জায়গায় 6 মাস লাগতে পারে। আমরাও চাই না যে দীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, আমরাও চাই যে আমাদের দেশে নির্বাচন হোক, নির্বাচন হয়ে একটা মানে গণতান্ত্রিক সরকার আসুক, সেটা আমরা চাই। কিন্তু আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় বলে যে একটু সময় লাগবে আসলে। দেশ পরিচালনায় ভূমিকা রাখবেন শিক্ষার্থীরা, আপনি একবার বলছিলেন যে উপদেষ্টা পরিষদে যুক্ত হবেন, এছাড়াও আরও বিভিন্ন দিক থেকে শিক্ষার্থীরা এই দেশ পরিচালনার কাজের সঙ্গে জড়িত থাকবেন। কেমন লাগছে বিষয়টি? আসলে বঙ্গভবনে যখন গেলাম এবং ওদের দেখলাম, এবং মানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমি বসেছিলাম এবং ছাত্রছাত্রীরা সবাই লাইন দিয়ে ঢুকছিল, এবং মানে স্টেজে যারা ছিলেন সবাই দাঁড়িয়ে তাদেরকে স্যালুট দিচ্ছিলেন। সো আসলে তারা তো দেখিয়ে দিয়েছে একটা সুন্দর দেশ গড়তে হলে কিভাবে কি করা যায়। তো আমি মনে করি ওরা যখন আমাদেরকে এই পর্যন্ত আনতে পেরেছে, ওরা আমাদেরকে আরও দূরে নিয়ে যেতে পারবে। ওরা তো চায়নি যে সমস্তটা আমরা ক্যাবিনেট করি, ওরা তো মানে বাংলাদেশে যে সবচেয়ে যার নাম বেশি মানে উচ্চারণ করা হয়, বেশি প্রচলিত, নোবেল বিজয়ী ইউনূস সাহেবকেই প্রধান উপদেষ্টা হিসেবে এনেছেন। এবং আমার কাছে মনে হয় যদি আরও কিছু ছাত্র এই কমিটি এই ক্যাবিনেটের সাথে যুক্ত হতে চায়, উপদেষ্টা পরিষদের সাথে, তাদেরকে নিশ্চয়ই তারা বিচার বিবেচনা করবে এবং বিচার বিবেচনা করে তাদেরকে নেবে। এবং আমার কাছে মনে হয় যে এই ক্যাবিনেট আরও বাড়তেও পারে, কারণ হচ্ছে যে মানে ডক্টর ইউনূস সাহেবের কাছে 17টা মন্ত্রণালয়, আসলে 17টা মন্ত্রণালয় অনেক বড়। সো এই সব কিছু মিলিয়ে কাজ করতে গেলে আরো বেশি মন্ত্রণালয় আরো বেশি, মানে মন্ত্রণালয় তো অনেক। তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যই তো 2 জন মন্ত্রী দরকার হয়, এবং এগুলো আসলে সময়ের ব্যাপার। ধরেন আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি মাত্র দায়িত্ব ছিলেন, তিনি 15 বছর 10 বছর পর্যন্ত তো তাকে কাজ শিখতেই হয়েছে, 5 বছরে এসে সে পরে কাজ করেছে। সেজন্য একটু সময় দরকার, লোক দরকার, লোকবল দরকার, এবং আমার মনে হয় আমাদের সকলের সাপোর্টও দরকার। আমরা যেন একটু সহনশীল হয়ে একটু সময় দেই, যাতে তারা আমাদের জন্য ভালো কিছু দিয়ে যেতে পারে। হ্যাঁ, আরেকটি শিরোনাম, আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জ এবং বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্যে এই সংবাদটি করেছে দৈনিক পত্রিকা। আমরা যদি আলোচনা, হ্যাঁ, এখন আমাদের আসলে সাবেক মানে প্রধানমন্ত্রীর বাড়ি তো গোপালগঞ্জে, ওইখানে তো একটা উত্তেজনা থাকবেই। সেটা যদি আজকে আমাদের আরেকজন নেত্রী খালেদা জিয়া তার এলাকা থেকে চলে যেতেন, ওই এলাকায় হয়তো উত্তেজনা হতো। এটা আসলে এটা পার্টি বলতে পারেন, এটাকে আমি খুব বড় ঘটনা হিসেবে দেখছি না, কারণ ওই শেখ হাসিনা গোপালগঞ্জের মেয়ে, তার প্রতি তো তাদের একটা মানে আন্তরিকতা ভালোবাসার জায়গা থাকতেই পারে, সেই জায়গা থেকেও তারা হয়তো এই গোলমালটা করেছেন। আওয়ামী লীগের সাথে গোলমালটা সেটা একটু সেনাবাহিনীর সাথে, সেনাবাহিনী হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেছেন এবং এই জন্যই লাগালাগিটা হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে। এই মানে একটা সরকার গঠন হলে 5 দিন 1 সপ্তাহ এরকম ঘুরতেই থাকে, এক সময় একটু সময় থিতু হয়ে আসলে সব ঠিক হয়ে যায় আস্তে আস্তে। অনেক অনেক ধন্যবাদ রোজিনা ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। তো অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল আইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।